স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের নতুন অভিযোগ উঠেছে। টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। অর্থ বছরের মাঝপথে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়ানোর সিদ্ধান্তে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন ভোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে সরকার, অথচ এখন কর বাড়ানো হচ্ছে। এতেই সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। রাজস্ব বাড়ানোর স্বার্থে বিভিন্ন পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিছু বড় পণ্যে কর ছাড় দেওয়া হয়েছে, এর ঘাটতি মেটাতেই কিছু পণ্যে এমন সিদ্ধান্ত। বৃহস্পতিবার সচিবালয়ে একথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ। 43টি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বাড়ানো হলেও সামগ্রিক মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে করছেন অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। মোবাইল ফোনের সম্পূরক শুল্ক, ঔষধের সরবরাহ পর্যায়ে ভ্যাট, এলপিজি গ্যাস সরবরাহ পর্যায়ে ভ্যাট, ফলমূল, গুঁড়া দুধ, বিস্কুট ও সাবান, ডিটারজেন্ট ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর বাড়ালে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। সরকার যদি ভ্যাট করায় অবশ্যই জিনিসপত্রের দাম বাড়বে, তার মানে আমরা অনেক চাপের মধ্যে পড়ে যাবো। আমাদের পক্ষে এগুলো মানে অনেকটা কষ্টকর হবে। খরচ তো বাড়তেই আছে। এই যে দেখেন বেতন তো বাড়ে না, ওষুধের দাম, গ্যাসের দাম, তারপর মোবাইলের সব দিক দিয়ে কর কাটতেছে, সব দিক দিয়ে, কিন্তু আমাকে তো আর বেতন বাড়ে না। কিছু বাজারে গেলে এটা আপনার পকেটে টাকা নিয়ে নির্দিষ্ট করে যাওয়া যাবে না আর কি। ওষুধটা একদম এটা জীবন মরণের কথা। ওষুধটা ব্যাট তো থাকার কথাই না, তবে ওষুধগুলোর দামগুলো খুবই কমানো উচিত। তো এগুলো যদি দাম বাড়ানো হয়, আমরা সাধারণ মানুষ কিন্তু দিন শেষে ভোগান্তিতে পড়তেছে। মানে ধরা ছোঁয়ার বাইরে সবকিছু চলে যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে সরকার নিজেই কর বাড়িয়ে দিচ্ছে। এতে সাংঘর্ষিক অবস্থা তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান, আর অন্যদিকে সরকার নিজেই মূল্য বৃদ্ধি করার দৃষ্টান্ত স্থাপন করা, এটা এক ধরনের সাংঘর্ষিক অবস্থা। অর্থ উপদেষ্টা যেটা প্রত্যাশা করেছেন, এটা তার বলা যেতে পারে এক ধরনের পায়াস উইশ। ভ্যাট বৃদ্ধি, মূল্য বৃদ্ধি করবে এবং সেটা সহনীয় পর্যায়ে থাকবে, এটা মনে করার কোনো কারণ বক্তা হিসেবে আমি দেখি না। কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ জনজীবনে প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে একটি শোক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। গত রাত 1:10 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দুপুরে এফডিসিতে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হবে। অঞ্জনার বয়স হয়েছিল 60 বছর। তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহর
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে, সেই সঙ্গে কুয়াশাও অনেকটা কেটে গেছে। তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শীতের প্রভাবে হাসপাতালগুলোয় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া রংপুরে 11.3 ডিগ্রি, নওগাঁয় 12 ডিগ্রি এবং বরগুনায় 12.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়। হাই ভোল্টেজের ঠান্ডা এবার ঠান্ডার জন্য চা খাই জ্বালছে, আগুন পোয়াচ্ছি, চা খাচ্ছি। ঠান্ডার মধ্যে কাজ বাজ কোনো কিছু ভালো লাগতেছে না, কাজে বাসে কোনো একটা শান্তি মান্তি নাই। আর হেডলাইট চালাইতে হয়, ভাড়াটাও কমে গেছে। বাইরে থাকা যাচ্ছে না, আবহাওয়া খুব খারাপ, বাতাস। ঘন কুয়াশার কারণে রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দীর্ঘ 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে। সকাল 8টায় কুয়াশার ঘনত্ব কমে আসায় এই নৌরুটে ফেরি চলাচল চালু করে বিআইডব্লিউটিএস-এর দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত 11টায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাট প্রান্তে কয়েকশো পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, অর্ধশত মাইক্রোবাস ও অর্ধশত যাত্রীবাহী বাসের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। আসছি দৌলতদিয়া ঘাটে রাত 12টায়, সকাল 8টা পর্যন্ত আটকা আছি। আসছি 12টার সময় এসে আটকা পড়ছি ঘাটে, এখনো পর্যন্ত আমরা বেরোতে পারি নাই। এখানে মোটামুটি টয়লেট বাথরুম বেশ দূরে, অনেকটা এই কাউন্টারের কাছে, এখান থেকে অনেকটা দূর হয়ে যায় আমাদের জন্য। শীতের তীব্রতা বাড়ায় রাজধানী ফুটপাতের দোকানে ভিড় বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের। দাম নয়, শীতই তাদের কাছে বেশি গুরুত্ব পায়। ঠান্ডা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার আশা দোকানিদের। সারা দেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরম কাপড়ের কদর। ক্রেতারা ছুটছেন দোকানে। জ্যাকেট, সোয়েটার, চাদর, মাফলারের পাশাপাশি কানটুপি এবং হাত ও পায়ের মোজার কেনাবেচা এখন রমরমা। হঠাৎ করে তাপমাত্রা বেশি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর দরিদ্র মানুষজন। ঢাকার বিভিন্ন মার্কেটের পাশাপাশি ফুটপাতে পছন্দসই পোশাক খোঁজেন অনেকে। হ্যাঁ, শীত তো একটু বেশি এখন। হ্যাঁ, দুদিন ধরে ঠান্ডাটা একটু বেশি, তো ভাবতেছি আরেকটা নেই। আগে কিনছি, তারপর এখন একটু বেশি শীত, এই জন্য আরো কিছু কেনাকাটা বাকি ছিল, শীতের কারণে কেনাকাটা করা হচ্ছে। শীতের জন্যই মূলত, হঠাৎ করে অনেক বেশি শীত পড়ছে, তো এর জন্যই শীতের কেনাকাটা করতে আসলাম। তবে শীতের তীব্রতা বাড়লেও গরম কাপড়ের বিক্রি নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আসলে যেরকম ঠান্ডা পড়ছে, যেরকম বেচাকেনা হওয়ার কথা ছিল, ওরকম বেচাকেনা আমাদের নাই। দাম আমরা আগের মতো রাখছি, বেশি রাখতেছি না, কারণ দেশের অবস্থা, মানুষের অবস্থা খুবই খারাপ। ব্যবসা মানে ডিসেম্বর মাসেই হয়েছে, এখন মনে জানুয়ারি থেকে কেনাকাটা করে না। ছুটির দিন নিউ মার্কেটেও ছিল ভিড়। অন্যান্য পোশাকের পাশাপাশি গরম কাপড় নেন ক্রেতারা। শীতের তীব্রতা দীর্ঘায়িত হলে ভালো ব্যবসার প্রত্যাশা দোকানীদের। শীতটা রানিং থাকে, 4-5 দিন শীত থাকে, তাহলে আমাদের পুরো মাসের বরাবর হয়ে যাবে। কিন্তু বর্তমান কাস্টমারটা নাই, শীতের আগে কাস্টমার ভালো ছিল, এখন বর্তমান কাস্টমারটা একটু কম। ডিসেম্বরের শেষ পর্যায়ে পর্যন্ত মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে পোশাক। এখন থেকে আর আগের মতন কি বেচা কেনা হয় না, আর মাল কেনাও হয় না। শীত যত বাড়বে গরম কাপড়ের চাহিদা তত বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সব শ্রেণীর মানুষকে সবচেয়ে সহজ ও নিরাপদ সঞ্চয়ে অভ্যস্ত করতে বিকাশ এবং শীর্ষ 5 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে ডিপিএস চালু করেছে। বিকাশ অ্যাপ থেকে এই সেবার আওতায় 3 বছরে 33 লাখ ডিপিএস খুলেছে গ্রাহকরা। অল্প অল্প করে জমানো এই টাকায় আর্থিক খাত সম্প্রসারিত হচ্ছে।
ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সের যৌথ উদ্যোগে ডিপিএস। মাসিক অথবা সাপ্তাহিক কিস্তিতে খোলা যায় বিকাশ অ্যাপ থেকেই। সাধারণ ডিপিএস এর পাশাপাশি ইসলামিক ডিপিএস খোলারও সুযোগ রয়েছে। মাত্র 250 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, আর 6 মাস মেয়াদ থেকে শুরু করে 4 বছর পর্যন্ত টাকা জমানোর সুযোগ রয়েছে বিকাশ অ্যাপে। ক্যাশ থেকে মাসে মাসে সঞ্চয় ভেবে টাকা ফেলে আমরা জমাই, যেন ছেলেদের পড়াশোনা আছে, 3টে ছেলে আমার, ঠিকভাবে চালাইতে পারি, কিছু করতে পারি পোলাপানের জন্য। বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুলতে সময় লাগে মাত্র 1 মিনিট। কিস্তির টাকাও বিকাশ অ্যাকাউন্ট থেকেই অটোমেটিক জমা হয়ে যায়। কত টাকা জমা হলো, মুনাফা কত আসবে, সব ধরনের তথ্য অ্যাপেই পেয়ে যান গ্রাহক। মেয়াদ পূর্তি হয়ে গেলে মুনাফা সহ পুরো টাকা চলে আসে বিকাশ অ্যাকাউন্টে, যা গ্রাহক ক্যাশ আউট করতে পারেন কোনো খরচ ছাড়াই। একজন বলছে আমি এটা দিয়ে একটা খাসি কিনেছি, একজন বলছে আমার মাকে কক্সবাজারে নিয়ে যাব, সেই টাকা সঞ্চয় করেছি। আমি জানি আমার একজন কলিগ ম্যানেজমেন্ট কমিটি মিটিং এর মধ্যে বললো যে আজকে আমার হঠাৎ করে দেখছি যে আমার ম্যাচিওর হয়ে গেছে, আমি 1,30,000 টাকা মতন বা এরকম একটা পরিমাণ টাকা হঠাৎ করে আমার আসলো, এটা আমি অ্যান্টিসিপেট করিনি। এটা অনেকটা কিন্তু আমাদের ওই মানে একটা মুষ্টির চালের যে একটা ব্যাপার ছিল আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মধ্যে, এটা অনেকটা সেরকম। ডিপিএস দেশের বিনিয়োগ বাড়ানোর কার্যকরী মাধ্যম হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এলডিসি থেকে ডেভেলপিং থেকে ডেভেলপড গ্র্যাজুয়েশন হতে হবে, তখন প্রত্যেকটা পর্যায়ে আপনার সেভিংস প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেবা দেওয়ার এই উদাহরণ অন্যান্য ক্ষেত্রে কাজে লাগলে ডিজিটাল আর্থিক ইকোসিস্টেমেরও বাস্তবায়ন অগ্রসর হবে। এই এমএফএস যখন আসলো, এবং আমি আমাদের ফিনটেকগুলো যেমন ধরেন, এখন ফিনটেকদের কাছে কিন্তু প্রচুর ডেটা আছে, যদিও এই মাত্র শুরু, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে এটা কিন্তু আসলে আমাদের লাইফটাকে আরো অনেক ওপেন করে দিয়েছে এবং আমাদেরকে আরো ওপেনও করে দিয়েছে, পরিচিত করে দিয়েছে, এক্সপেরিয়েন্স দিয়েছে। অ্যাবসলিউটলি। তো সেই কাজটা কিন্তু আমার জন্য সহজ হয়েছে। বিকাশের উদ্যোগে করা এক জরিপে দেখা গেছে, গ্রাহকরা সাধারণত ভবিষ্যৎ নিরাপত্তা, চিকিৎসা, ব্যবসায়িক মূলধন সংগ্রহ, গৃহস্থালী এবং ইলেকট্রনিক্স পণ্য কেনা, ভ্রমণ, পড়াশোনার খরচ, যানবাহন কেনা সহ বিভিন্ন কারণে অর্থ সঞ্চয় করে থাকেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে ঘুষ মামলার বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম মার্চান জানান, 10 জানুয়ারি মামলার শুনানিতে এ বিষয়ে রায় দেয়া হবে। তবে এবার তাকে জেলে পাঠানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিচারক। এ বিষয়ে এক আদেশে বলা হয়, শুনানিতে সশরীরে বা ভার্চুয়ালি অংশ নিতে পারবেন ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে, পর্ণ তারকাকে ঘুষ দেয়া এবং জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথি গোপন রাখার মামলায় গত বছরের মে মাসে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন বিচারক। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন স্বপদে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার নানা নাটকীয়তার পর কংগ্রেসের ভোটাভুটিতে তিনি জয়ী হন। স্পিকার পুনর্নির্বাচিত হতে জনসনের 218 জন আইন প্রণেতার সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু প্রথম দফার ভোটাভুটিতে তিনি 216টি ভোট পান। অপরদিকে ডেমোক্রেটিক প্রার্থী হাকিম জেফ্রিসকে ভোট দেন 215 জন। রিপাবলিকান পার্টির 3 জন আইন প্রণেতা জনসনকে ভোট দেননি। পরে দ্বিতীয় দফায় ভোট গড়ালে শেষ হাসি হাসেন জনসন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।